হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে র্যান্ডম অ্যানিমেশনে আমরা ভিন্ন স্বাদের কোনো একটা কিছু এনেছি। র্যান্ডম অ্যানিমেশন নরমালি আমরা কি আনি? জাপানিজ এনিমে। বাট জাপানিজ এনিমের বাইরেও কিন্তু হলিউডেও অসাধারণ সব 2D অ্যানিমেশনের সিনেমা তৈরি হয় এবং সেখানেও অসাধারণ সব কাহিনী থাকে। আর সেই হিসেবে আমরা 2019 সালে রিলিজকৃত ওয়ান অফ দ্য বেস্ট হলিউড 2D অ্যানিমেশন সিনেমা প্রাইমাল দ্য টেলস অফ স্যাভেজারি সিনেমাটা আনতে চলেছি। আর প্রাইমাল শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে আদি। আর এই সিরিজে বা এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে 20 কোটি বছর পূর্বে যখন ডাইনোসররা বসবাস করতো, তখন যে আমাদের আদি মানবরা ছিল, মানে এই সিনেমার কনসেপ্ট এরকমই দেখানো হয়েছে যে ডাইনোসরের মানুষ একসাথে ছিল, ওই আদি মানবের কাহিনী এখানে আমরা দেখবো। আর এই প্রাইমাল এটা কিন্তু কোনো একক মুভি নয়, এটা একটা অ্যানিমেটেড সিরিজ এবং প্রাইমালের এ পর্যন্ত 2টো সিজন এসেছে। ফার্স্ট সিজনে হচ্ছে 10টা এপিসোড আর সেকেন্ড সিজনে সম্ভবত 10টা বা 6টার মতো এপিসোড রয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা প্রাইমালের সিজন 1 এর 5টা এপিসোড কভার করবো আর পরবর্তী 5টা এপিসোড আগামী ভিডিওতে, আর তারপরে পুরো সিজন 2 এক ভিডিওতে আমরা কভার করবো। আগামী 3 দিন আমরা প্রাইমালের এ পর্যন্ত যে 2টো সিরিজ বের হয়েছে সব শেষ করে দেবো। তবে এখানে বিশেষ ধন্যবাদ জানাতে চাই তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবারকে, যে আমাদেরকে এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে এবং অসাধারণ কাজ করেছে স্ক্রিপ্টে, যার জন্য এটার উপর কাজ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো বাড়তি কোনো কথা না বলে আমরা ভিডিও স্টার্ট করার পূর্বে কোনো বিজ্ঞাপন আছে কিনা আমি নিশ্চিত নই, নাও থাকতে পারে। না থাকলে তো সরাসরি মূল ভিডিওতে যাবো, আর যদি থাকে তাহলে তো বুঝতেই পারছো, অ্যাডটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডিসক্রিপশনে যা রোশনে ক্লিক করে মূল ভিডিওতে যাও, অ্যাড দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রাইমাল যে সিরিজটা দেখবো, এই সিরিজটা নির্মাণ হয়েছিল 2019 সালে এবং এই 2D এই কার্টুন বানাতে খরচ হয়েছিল কত জানো? 200 কোটি টাকার মতো। এবং পুরো দুনিয়াতে ওয়ার্ল্ড রেটেড আয় করেছে প্রায় 450 কোটি টাকার উপরে। এবং আইএমডিবি রেটও কিন্তু অনেক বেটার। আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.7। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 10-এ 8.7। 20,000 জন মানুষ 8.7 রেটিং দিয়েছে এই সিরিজটাকে। তো চলো আমরা কাহিনীতে যাই। তো সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমরা প্রাগ ঐতিহাসিক কালের একজন মানুষকে দেখতে পাই, যার নাম হচ্ছে স্পিয়ার। এবং আমরা দেখতে পাই সে নদীতে মাছ শিকার করছিল আর সে বর্ষার সাহায্যে মাছ শিকার করতো আর সেগুলোকে দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখতো। কিন্তু আজকে যখন সে মাছ শিকার করছিল তখনই হঠাৎ করে বিশাল আকৃতির একটা প্রাগৈতিহাসিক কুমির পানির নিচ থেকে তার উপর হামলা করে দেয়। আর তোমরা জানো যে আয়কর মানুষ সাহসী ছিল অনেক বেশি। এখন তো আমরা ফার্মের হয়ে গিয়েছি, বাট আয়কর মানুষগুলো অনেক কিন্তু সাহসী ছিল। তো স্পিয়ার ওই কুমিরটার কাছ থেকে বাঁচার জন্য উল্টো পানিতে ঝাঁপ দেয় এবং পানির গভীরতে চলে যায় এবং নিজেকে কোনো মতে বাঁচিয়ে নেয়। আর তারপর সেখান থেকে মাছগুলোকে নিয়ে মনের আনন্দে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু চলতে চলতে সে বিশাল বিকট একটা আওয়াজ শুনতে পায় আর নিজেকে একটা বিশাল গাছের গুড়ির মধ্যে লুকিয়ে ফেলে। আর তখন আমরা একটা টোরোডাক্টাইলকে দেখতে পাই। এই যে ধরনের ডাইনোসর উঠতে পারতো, পাখির ডাইনোসর। তো ওই ডাইনোসরটার চোখ ফাঁকি দিয়ে আমাদের স্পিয়ার তো পালিয়ে থাকে। আর ডাইনোসরটা চলে গেলে তারপরও আবার নতুন করে যাত্রা শুরু করে। বাট ও যখন বাড়ির কাছাকাছি আসে তখন ভয়ঙ্কর কিছু প্রাণীর ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পায়, যেগুলো মাংস খেকো। আর ওই মুহূর্তে স্পিয়ার তার স্ত্রীর চিৎকার শুনতে পায়। আর চিৎকার শুনতে পেয়ে মাছগুলো মাটিতে রেখেই বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। আর তখন সে দেখতে পায় যে টাইরানোসরাসের একটা দল, মানে ওই সময়ের সবচেয়ে হিংস্র একটা ডাইনোসরের প্রজাতি, তার সন্তান এবং স্ত্রীকে খেয়ে ফেলেছে। তো এই দৃশ্য দেখে স্পিয়ার করে কি রাগে কাঁপতে কাঁপতে ওই বর্ষাটাকে ছুঁড়ে মারে টাইরানোসরাসের দিকে। আর ওই ডাইনোসর গুলো তখন পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিল। বাট তখন ওই ডাইনোসরের যে আবার মা রয়েছে, যেটা সাইজ আরো বড়, সে করে ওই ছোট ডাইনোসর গুলোকে ডাক দেয় আর ওরা সেখান থেকে চলে যায়। বাট স্পিয়ার মুহূর্তের মধ্যে তার স্ত্রী, সন্তান, যাদের জন্য সে খাবার নিয়ে এসেছে, তাদেরকে হারিয়ে সে শোকে পাথর হয়ে যায়। আর তারপর সে করে কি তার বাড়িতে প্রবেশ করে, যেটা একটা গুহা ছিল, মানে বুঝতেই পারছো স্পিয়ার একটা গুহা মানব। এবং সেখানে সে তার যে একটা ফ্যামিলি ফটো রয়েছে, মানে তো ওই সময় তো এটাই ফটো, সেই ফটোর সামনে দাঁড়ায় এবং প্রচন্ড কষ্টের আগে সেই ছবিটাকে নষ্ট করে দেওয়ায় মুছে ফেলে। আর এরপর সন্ধ্যার দিকে সে পর্বতের চূড়ায় ওঠে এবং যন্ত্রণার শোকে কাতর স্পিয়ার তখন সুইসাইড করতে চায়। কিন্তু তারপর সে নিজেকে কোনো রকমের সামলে নেয় এবং ঝোড়ো বাতাসের মধ্যেই পাহাড়ের কিনারায় বসে পড়ে আর স্ত্রী সন্তানের কথা ভাবতে থাকে। আর পরের দিন যখন সূর্যোদয় হয় তখন ওই সূর্যের মাঝে সে তার স্ত্রী এবং সন্তানদের দেখতে পায় এবং সে সিদ্ধান্ত নেয় তাকে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, স্পিয়ার একে তো শোকে যন্ত্রণায় কাতর, তার উপর আবার ক্ষুধার জ্বালা তো রয়েছে। তো ক্ষুধার জ্বালায় সে নদীর ধারে বসে মাছ শিকার করে এবং মাছগুলোকে কাঁচাই খেতে থাকে। আর তখনই সে একটা ডাইনোসরকে দেখতে পায়, যেটা কিনা মুখ ভর্তি মাছ নিয়ে একটা গুহার উদ্দেশ্যে ছুটছিল। বাট এটা দেখে
বুঝতে পারছো টিরেক্স, সম্ভবত টিরেক্স এর ছোট সাইজ হতে পারে। তো যাই হোক, কৌতূহলী স্পিয়ার করে কি ওই ডাইনোসরটার পিছু নেয় এবং বুঝতে পারে এটা একটা মা ডাইনোসর যার ছোট ছোট বাচ্চা রয়েছে। কিন্তু তারপরও স্পিয়ারের ডাইনোসরের উপর একটা রাগ রয়েছে, সে করে কি তার বর্ষাটাকে শক্ত করে ধরে, আর ওই মুহূর্তে সেই ডাইনোসরাসের দল এসে সেখানে উপস্থিত হয় এবং ডাইনোসরটিকে আক্রমণ করে। তো এখানে যে ডাইনোসরটা রয়েছে, আই মিন টিরেক্স, ছোট টিরেক্স, মা টিরেক্স, ওর নামটা আমাদের বলা হয় ফ্যাং। তো ওই ডাইনোসরগুলোর ছোট ছোট বাচ্চাকে খেতে চায়। আর স্পিয়ারও বুঝতে পারে যে এই গ্রুপটাই সেই গ্রুপ, মানে সেই ডাইনোসরাসের গ্রুপ যারা তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছে। তো স্পিয়ার তো এটা দেখে ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং ওই যে টিরেক্স বা ফ্যাং নামে যে ডাইনোসরটা রয়েছে, মা ডাইনোসর, ওর বাচ্চাগুলো বাঁচাতে ও সাহায্য করে। আর তারপর স্পিয়ার আর ফ্যাং নামে ওই ডাইনোসরটা মিলে ওই 3টা ডাইনোসরাসের বাচ্চাকে মেরে ফেলে। আর তখন বাচ্চা ডাইনোসর গুলো কৃতজ্ঞতা বশত স্পিয়ারের দিকে ছুটে যায়, ওর সাথে খেলতে থাকে। বাট এই মজা বেশিক্ষণ টেকে না, কারণ ওদের যে মা রয়েছে, মানে যাদেরকে মেরে ফেললো, সবচেয়ে ভয়ঙ্কর বড় ডাইনোসরাসটি সেখানে এসে পড়ে এবং ওই ডাইনোসরাসটি করে কি ফ্যাংকে, মানে মা ডাইনোসরকে একটা লেজের বাড়িতে দূরে মেরে দেয় এবং ওর বাচ্চাগুলোকে ওর চোখের সামনে খেয়ে ফেলে। আর তারপর ডাইনোসরাসটি যখন ফ্যাংকে খেতে যাবে, মানে মাকে খেতে যাবে, তখন স্পিয়ার, আই মিন আমাদের আদিমানব, ছুটে এসে ফ্যাংকে রক্ষা করে। আর এই চরম বিপদের মুখে পড়ে স্পিয়ার এবং ফ্যাং দুজনে জোটবদ্ধ হয়ে ওই ডাইনোসরাসটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এখানে আমরা দেখতে পাই স্পিয়ার ফ্যাং এর পিঠে চড়ে দুজনে মিলে ওই বিশাল আকৃতির ডাইনোসরের সাথে মোকাবেলা করে। আর তারপর সুযোগ বুঝে স্পিয়ার করে কি একটা লাফ দিয়ে ওই ডাইনোসরাসটির মাথার উপর উঠে বসে এবং বর্ষাটা একেবারে ওই ডাইনোসরাসের মগজে ঢুকিয়ে দেয়। আর তারপর সেই ডাইনোসরটি মারা যায়। আর এরপর স্পিয়ার দেখতে পায় যে দুঃখে কাতর ফ্যাং শুয়ে কান্না করছে, তার মৃত বাচ্চাদের কথা ভাবছিল। আর স্পিয়ার এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ একটু আগে ও নিজের সন্তানদের হারিয়েছে গতকাল। তবে স্পিয়ার এখানে থাকে না, সে করে কি ওখান থেকে বেরিয়ে খোলামেলা একটা সৈকতে এসে উপস্থিত হয়, কিন্তু ওর পেছন পেছন ফ্যাংও বেরিয়ে আসে এবং মাটিতে শুয়ে পড়ে। আর এরপরে স্পিয়ার কিছুক্ষণ আগে যে ফ্যাং এর পিঠে চড়ে লড়াই করেছে সেই কথা মনে করে এবং ওর মুখে আমরা একটা রহস্যময় হাসি দেখতে পাই। তার মানে স্পিয়ার ফ্যাংকে ইউজ করবে, মানে তার সাথে হিসেবে। তো এরপর সিন শিফট হয়ে আমরা দেখতে পাই আমাদের স্পিয়ার ঘন অরণ্যের মাঝে একটা বন্য শুকুরের পেছনে বর্ষা নিয়ে ছুটছে, কিন্তু মুহূর্তেই ফ্যাং করে গিয়ে এসে সেই শুকুরটাকে খেয়ে ফেলে। আর স্পিয়ার ছুটে এসে দেখতে পায় তার বর্ষাটা একটা গাছে বিঁধে রয়েছে এবং ফ্যাং ততক্ষণ শিকারটা খেয়ে ফেলেছে। তো স্পিয়ার এতে অনেক বিরক্ত হয়, বাট বেশি কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর এরপর স্পিয়ার করে কি সারা গায়ে কাদা মেখে নতুন শিকারের খোঁজে বের হয় এবং ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে, কিন্তু ফ্যাং তার পিছু ছাড়ে না। তো এতে স্পিয়ার বিরক্ত হয়ে যায়, কারণ ওর শিকার সব ফ্যাং নিয়ে নিচ্ছে। তো তখনই স্পিয়ার আরেকটা নতুন শিকারের গন্ধ পায়, কিন্তু ফ্যাং এবার ওর প্ল্যানটা নষ্ট করে দিয়ে ওই শিকারটির পেছনে ছুটে যায়। আর এর জন্য স্পিয়ার করে কি ফ্যাং এর চোখের আড়ালে যেতে লম্বা একটা গাছের মগডালে চেপে বসে এবং বর্ষা দিয়ে আরেকটা শুকুরের শৈল এফোর ওপর করে সেটার দিকে ছুটে যায়। বাট ও গাছে যাওয়ার আগেই ফ্যাং সেটাকে চোখের পলকে খেয়ে ফেলে। তো এইবার স্পিয়ার নিজের রাগ আর রাখতে পারে না, সে প্রচন্ড রাগে ফ্যাংকে গালাগালি করে সেখান থেকে চলে যায়। আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আবল তাবল একটা পোকা উঠিয়ে খাওয়া শুরু করে। তো যাই হোক, এরপর স্পিয়ার যখন হাঁকতে একটা ঝোপের ঝাড়ে যায়, তখন ফ্যাংও সেখানে হাঁকতে আসে এবং মনে করে পুরো একটা ড্রাম ট্রাক সাইজের হেগে পুরো এলাকা দুর্গন্ধযুক্ত করে দেয়। তো যাই হোক, স্পিয়ারের তো প্রচুর ক্ষুধা লেগেছে। আর বনের মাঝখানে হাঁটতে হাঁটতে স্পিয়ার একটা ফল গাছ দেখে, আর সেখান থেকে যখন ফল পাড়তে লাগে ফ্যাংও মনে করে এটা একটা খাওয়ার জিনিস, ও করে কি গাছটাকে জোরে জোরে ঝাঁকি দিতে থাকে। তো এর ফলে যেটা হয়, স্পিয়ার ফলের সাথে মাটিতে পড়ে যায়। আর তারপর ফ্যাং করে কি ওই ফলটাকেও খেয়ে ফেলে। তো এবার তো স্পিয়ার মারাত্মক রেগে যায় এবং ফ্যাংকে মারতে যায়। তবে তারপরেও সেই রাতে আমরা দেখি স্পিয়ার এবং ফ্যাং একই জায়গায় ঘুমায়। আর পরদিন সকালে আমরা দেখি ওরা খুবই খরস্রোতে একটা নদীকে পাড়ি দিয়ে জঙ্গলের ওপাশে চলে যায়। তখন একটা হরিণ ওদেরকে দেখে ফেলে এবং পালাতে থাকে। তো ফ্যাং তখন হরিণটাকে ধরতে যাবে, বাট স্পিয়ার তখন সামনে আসে এবং বলে ভুলেও কিন্তু এদিকে যাবেন, এটা আমার শিকার। এমনকি স্পিয়ার তার বর্ষাটা উঁচু করে এবং মারামারি করতে যায়। তবে মারামারি শুরু হয় না, স্পিয়ার যা সেখান থেকে হরিণটা ধরতে যায়। বাট ওই ডাইনোসর ফ্যাং এর মাথায় প্রচুর রাগ হয় এবং ও করে কি রাগী চোখ নিয়ে স্পিয়ারের দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, হরিণটার পিছনে স্পিয়ার ঝোপের আড়ালে লুকিয়েছিল এবং হরিণটার উপর লক্ষ্য রাখতে শুরু করে, কিন্তু যখনই হরিণটার উপর আক্রমণ করতে যাবে তখনই ফ্যাং করে কি আস্ত হরিণটাকে খেয়ে ফেলে। ভাই চিন্তা করো কতক্ষণ সহ্য করা পসিবল। তো যাই হোক, ধৈর্যের সীমা যখন স্পিয়ারের শেষ হয়ে যায় তখনও ফ্যাং এর উপর ক্ষিপ্ত হয়ে পড়ে এবং একটা মনে করে হ্যান্ড টু হ্যান্ড কম্বেটের সূচনা হয়। কিন্তু চোখের পলকে ফ্যাং করে কি স্পিয়ারের স্বাদের বর্ষাটিকে ভেঙে ফেলে। তো তারপর স্পিয়ারের এত রাগ হয়েছিল যে সে হালনা ছেড়ে গাছ থেকে দুটো ডাল ভেঙে ফ্যাংকে মারতে যায়, কিন্তু মারামারির এক পর্যায়ে ফ্যাং করে কি স্পিয়ারকে পুরো মুখের ভেতর নিয়ে নেয়, বাট কামড় না দিয়ে আবার ছুঁড়ে মেরে পানিতে ফেলে দেয়। মানে ফ্যাং এখানে স্পিয়ারকে বোঝায় যে আমি তোকে চাইলে মেরে ফেলতে পারি, তো বেশি পাট নিস না। বাট তখন ওরা সাপের হিস হিস শব্দ শুনতে পায়। আর এরপর যখন পেছনে তাকায় ওদের তাত্তা বেরিয়ে যায়, পেছনে খালি তোমার ওই পাইথন রয়েছে, মানে একেবারে কিরের মতো পাইথন, হাজার হাজার সাপ। তো কোনো উপায় না দেখে স্পিয়ার আর ফ্যাং সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে থাকে। কিন্তু ভাই তখনই আবার এখানে জলোচ্ছ্বাসের তৈরি হয় এবং জলোচ্ছ্বাসের কারণে ওই পানির সাথে ওই সাপগুলো ওদের দিকে ভেসে আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে ওরা পানির নিচে চলে যায় এবং চারপাশে খালি সাপ আর সাপ, ভয়ঙ্কর সাপ, মানুষ খেকর সাপ। তো ওদিকে একটা বিশাল সাপ যখন স্পিয়ারকে খেতে যাবে, ফ্যাং তখন একটা কামড়ে সেটাকে ছিঁড়ে ফেলে। আর এরপর ফ্যাং করে কি পানির উপর উঠে চমকে যায়, কারণ তারা এখনই সেই খরস্রোতা নদী থেকে একবারে ঝর্ণাদের নিচে পড়তে যাচ্ছে, যেখানে পড়লেই মারা পড়বে, নিচে খালি পাথর আর পাথর। তো তখন স্পিয়ার করে কি এমন একটা সাপকে ধরে যে সাপের অন্য মাথা ফ্যাং ধরে রেখেছে এবং পাথরে আটকে থাকে, কিন্তু বেশিক্ষণ থাকে না, সাপটা ছিঁড়ে যায় এবং তারপর ফ্যাংও নিচে পড়ে যায় আর আমাদের স্পিয়ারও নিচে পড়তে লাগে। বাট ওর ভাগ্যটা খুব খারাপ ছিল, ও পাথরে বাড়ি খেতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু ফ্যাং ওকে বাঁচিয়ে নিয়ে আমরা দেখি ফ্যাং অজ্ঞান স্পিয়ারকে ধরে কিনারায় নিয়ে আসে। আর এরপর যখন
যখন স্পেয়ারের জ্ঞান ফিরে আসে তখন ফ্যাং করে কি সেই বর্ষার ভাঙা অংশটুকু স্পেয়ারকে ফিরিয়ে দেয়। তো এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব হয়ে যায় এবং তারা দুজন বুঝতে পারে এই পরিবেশে সার্ভাইভ করতে হলে তাদের একে অপরকে প্রয়োজন হবে। তো যাই হোক, এরপর আমরা দেখি ওরা একটা বন্য শুকর একসাথে শিকার করেছে এবং ফ্যাং এবার স্পেয়ারকে একটা শুকর খেতেও দিয়েছে আর সেই শুকরটাকে আগুনও জ্বালিয়ে ওরা রাত্রে খাবে। আর তখন আমরা দেখি স্পেয়ার একটু দুষ্টুমি করে একটা মরার সাপ দিয়ে ফ্যাংকে ভয় দেখায় আর এভাবে তাদের বন্ধুত্ব আরো গাঢ় হতে থাকে। আর এরপর সিন শিফট হয়, আমরা তুষার ঝড়ের মাঝখানে হেঁটে যাওয়া প্রাচীন ম্যামথের একটা দলকে দেখতে পাই, মানে প্রাচীন হাতিকে। তো এই সব ম্যামথের দলের মধ্যে সবচেয়ে বৃদ্ধ যে ম্যামথটা ছিল সে খুব শীঘ্র হয়তো মারা পড়বে আর তারা যাচ্ছিল হচ্ছে তাদের যে কবরস্থান সেখানে, মানে মরার আগে সব হাতে সেখানে যায়। তো সে পেছনে পড়ে যায়, হারিয়ে ফেলে সবাইকে এবং অনেক ডাকে কিন্তু সে তার সঙ্গীদেরকে পায় না। তো এর জন্য অসহায় ম্যামথটি একাই যেতে শুরু করে পায়ের ছাপ দেখে, কিন্তু কিছু দূর যাওয়ার পর একটা ঢালু রাস্তা পায় আর শরীরে যেহেতু শক্তি নেই ও হাঁটু ভাঁজ করে পাহাড় বেয়ে স্লিপ দিয়ে নিচে নামার চেষ্টা করে। বাট তখনই আমাদের স্পিয়ার করে কি তার উপর আক্রমণ করে এবং ফ্যাংও প্ল্যান মাফিক পাশ থেকে আক্রমণ করে দেয়। কিন্তু কথায় আছে মরা হাতির দাম লাখ টাকা। তো হাতি বুড়ো হয়ে গিয়েছে, তারপর ওর শক্তি কিন্তু অনেক। তো ওই হাতিটা করে কি স্পিয়ারকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বাট স্পিয়ার তখন ম্যামথের একটা চোখে পাথর দিয়ে হিংস্রভাবে আঘাত করে এবং চোখটা ফাটিয়ে ফেলে। আর ওই সুযোগে ফ্যাং করে কি, মানে ডাইনোসরটা করে কি সাইড থেকে ম্যামথটিকে ধাক্কা দিয়ে ফেলে মারাত্মক আক্রমণ করতে থাকে। তো ওই হাতিটা মারা যাওয়ার অবস্থা, তবে মারা যাওয়ার আগেও হাতিটি এমন মায়াবী চোখে স্পিয়ারের দিকে তাকায়, এটা দেখে স্পিয়ারের খুব অনুশোচনা লাগে। তবে তারপর এটা জঙ্গল, এখানে মায়া দেখানোর কোনো সুযোগ নেই। তো এই জন্য স্পিয়ার করে কি ওই হাতিটাকে লাস্ট মরণ আঘাত দিয়ে মানে চোখটাই ধ্বংস করে একবারে মেরে দেয়। আর কিছু লোম ছেড়ে স্পিয়ার করে কি শীতের জন্য আরামদায়ক একটা গরম জামা বানায় আর অনেক মাংস খায়। আর তারপর বাকি মাংসগুলো ওরা একটা স্লেজ গাড়িতে চাপিয়ে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো স্পিয়ার তখন ফ্যাংকে বলে যে স্লেজ গাড়িটা টানো, কারণ ওর তো শক্তি বেশি। বাট ফ্যাং ও তো পাটের লোক, মানে আমার বিলের মতো, বুঝছো, ও নাকচ করে দিয়ে ওর মতো পাটে হাঁটা শুরু করে। তো এই জন্য স্পিয়ারকে একাই ওই ভয়ানক তুষারপাতের মধ্যে হাতির দাঁতটা বেঁধে স্লেজটা টেনে নিয়ে যেতে হয়। কিন্তু ওদিকে ফ্যাং মানে ডাইনোসর যখন অনেক এগিয়ে যায় সে পেছনে তাকিয়ে স্পিয়ারকে দেখতে পারে না। তো বুঝতে পারে স্পিয়ারকে হয়তো হারিয়ে ফেলেছে। তো গলা ফাটিয়ে ফ্যাংকে ডাকতে থাকে আর তখনই বরফ ফুরে স্পিয়ার বেরিয়ে আসে। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড তুষার ঝড়, এর জন্য ওদের একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। আর তখনই ওরা একটা গুহা দেখতে পায় এবং সেটার ভেতরে আশ্রয় নেয়। আর ওই দিকে লোমশ ম্যামথের পাল্টি ততক্ষণে ওদের ভাইয়ের মৃত শরীরটি খুঁজে পায় যাকে স্পিয়ার মেরেছে। আর দলের লিডার তখন সুর দিয়ে ওই মৃত হাতিটিকে স্পর্শ করে এবং বুঝতে পারে এই হাতিটির দাঁতটা জায়গা মতো নেই। তো লিডার প্রচন্ড রেগে হুঙ্কার দেয় এবং সবাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য পণ করে। আর তখনই ওরা স্পিয়ার এবং ফ্যাং এর পায়ের ছাপ দেখতে পায় এবং বুঝতে পারে কোন দিকে গিয়েছে হত্যাকারীরা। আর এইদিকে আমরা দেখি গুহার মধ্যে ফ্যাং মাংস খেতে খেতে স্পিয়ারকে এক টুকরা মাংস অফার করে, বাট স্পিয়ার মাংসের দিকে ঘুরেও তাকায় না, বরং এই হাতি শিকারের দৃশ্যটি দেয়ালে আঁকতে থাকে। এবং এই আঁকাকে করতে করতে স্পিয়ার তার অতীতের কথা মনে করে যে কিভাবে সে তার ছেলেকে শিকারে নিয়ে যেত এবং পশুদের মতো ছদ্মবেশ করে শিকারদের উপর নজর রাখতো এবং সে তার ছেলেকে একটা বর্ষা গিফট করেছিল, বাপ বেটা মিলে শিকার করেছিল এবং শিকারকৃত প্রাণীটিকে সময় প্রদর্শনের জন্য সেটার মাথায় তারা হাত বুলিয়ে দিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় আর এই ভূমিকম্পের কারণে স্পিয়ার বাস্তবে চলে আসে এবং ফ্যাংও ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পাই ওদের আশ্রয় নেওয়া গুহাটা ভাঙতে শুরু করে। আর তখন ওরা কোনো রকমের প্রাণ নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে আর তখন ওরা ওদের সামনে পুরো হাতির পালটাকে দেখতে পায়। তো হাতির পালকে দেখে ওরা তো ফাইট করার জন্য প্রস্তুত হয়, বাট বুঝতে হবে ওই মরা হাতি যদি এত শক্তিশালী হয়, এগুলো তো সব শক্তিশালী হাতি, তার উপর পুরো একটা প্যাক হিসেবে রয়েছে, পুরো দল হিসেবে, ওদের সাথে তো পারবে না। তো এখানে মারামারি শুরু হয়, বাট স্পিয়ার এবং ফ্যাং সুবিধা করতে পারে এবং স্পিয়ার উড়ে গিয়ে নেতার গায়ের উপরে গিয়ে পড়ে আর নেতা তখন স্পিয়ারকে গুহার ধ্বংসের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়। আর এদিকে ফ্যাংও গর্জন করতে থাকে, বাট হাতির সাথে গিয়ে এই ছোট ডাইনোসর পারবে এবং ওই দুইটা হাতি যখন ফ্যাংকে মেরেই ফেলবে তখন স্পিয়ার ধ্বংসস্তূপ থেকে বের হয় এবং ওই মৃত ম্যামথটির যে বিশাল দাঁত ছিল সেটা তুলে তার দলকে দেখায়। আর এর ফলে দলটি থেমে যায় এবং আর ঝামেলা না করে দাঁতটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর সেই দলটি ওদের যে কবরস্থান রয়েছে সেখানে এই দাঁতটি রাখে এবং লম্বা সুর দিয়ে শেষ বিদায় জানায়। আর এইদিকে আমাদের দেখানো হয় স্পিয়ার এবং ফ্যাং ছুটছে এবং ওদেরকে তাড়া করেছে একদল র্যাপ্টর। কিন্তু স্পিয়ার তার বর্ষাদের লাগাতার মনে করে যে ওদের আক্রমণ প্রতিহত করছে, কিন্তু শেষমেশ একটা র্যাপ্টর যখন ফ্যাং এর পায়ে কামড় দেয় তখন ফ্যাং ও লেজের এক ঝাপটা ওকে আকাশ উড়িয়ে দেয়। আর তারপর শেষ বিকেলের আলোয় ছুটতে ছুটতে একটা ফসলের ক্ষেতে প্রবেশ করে, কিন্তু তারপর র্যাপ্টর ওদের পিছু ছাড়ে না এবং চারপাশ থেকে র্যাপ্টর গুলো স্পিয়ার এবং ফ্যাংকে ঘিরে ফেলে। তো ফ্যাং আর স্পিয়ার মোটামুটি আশা ছেড়ে দিয়েছে, বাট তখনই সূর্য অস্ত যায় এবং র্যাপ্টর গুলো তাড়াতাড়ি করে সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং আমরা দেখি আকাশে লাল চাঁদ উঠেছে। আর তখন স্পিয়ার আর ফ্যাংও তাদের মতো চলতে থাকে এবং চলতে চলতে তারা ঘন কুয়াশায় ঢাকা একটা জায়গায় যাওয়ার সময় সেখানে দেখতে পায় যে পাথরের ঝোলানো অনেকগুলো মাথার খুলি আর কঙ্কাল রয়েছে। তো এটা দেখে স্পিয়ার তো চমকে যায়, বাট ওদিকে ফ্যাং তো একটা ডাইনোসর, একটা প্রাণী, ওর কাছে এটা কোনো ব্যাপার না এবং হাঁটতে হাঁটতে ওদের কাছে মনে হয় কি ওদের উপর নজর রাখছে। আর এরপর ওরা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে এবং দেখতে পায় একজন বন মানুষ একটা শুকর মাথায় নিয়ে ওদের দিকে আসছে। কিন্তু হঠাৎ করে বন মানুষটার পা পিছলে যায় এবং তার পা পুরো মচকে যায় আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আর তখন ওকে সাহায্য করার জন্য আরো কিছু বন মানুষ আড়াল থেকে বেরিয়ে আসে, কিন্তু বের হয় মাত্র একজন। কিন্তু যখন ওই লোকটা ওকে সাহায্য করতে যায় তখনই একটা অদ্ভুত প্রাণী পুড়ে আসে এবং ওই বন মানুষটিকে ধরে নিয়ে কোথাও চলে যায়। কিন্তু স্পিয়ার তখন সিদ্ধান্ত নেয় ওদের সাহায্য করবে এবং সে করে ওই বন মানুষ আর শুকুরটিকে ওদের গুহায় নিয়ে ফেরত আসে। কিন্তু একটাকে যে উড়ন্ত প্রাণীটা একটা বন মানুষকে নিয়ে গিয়েছে আমরা দেখতে পাই সেটা বিশাল বড় একটা বাদর ছিল এবং সেই বাদরটা আবার ফিরে আসে এবং বাদরটা স্পিয়ারকে গুহার বাইরে টেনে নিয়ে আসে। আর তারপর
বাদরটি যখন স্পিয়ারকে আক্রমণ করতেই যাবে তখনই চলে আসে ডাইনোসর ফ্যাং এবং সে এসে ওই বাদরটিকে মেরে দেয়। বাট এরপর সেখানে আরো কিছু বাদর চলে আসে, বাট স্পিয়ার তার বর্ষা দিয়ে ওগুলোকে কুপঘাত করে ফেলেন। কিন্তু এরই মধ্যে একটা বাদর তো স্পিয়ারকে প্রায় নিয়ে যাচ্ছিল, কিন্তু স্পিয়ার তখন সেটাকে কামড় দেয় এবং বাদরটাকে একবারে মেরে দেয়। আর অন্যদিকে স্পিয়ার তাকিয়ে দেখে ফ্যাংয়ের অবস্থা খারাপ, কারণ কয়েকটা বাদর ফ্যাংকে প্রায় শূন্য তুলে নিয়ে যাচ্ছে। তো স্পিয়ার তখন ওদেরকে মেরে দেয়, কিন্তু তখন এই সুযোগে আরেকটা বাদর স্পিয়ারকে থাবাতে আকাশে তুলে নিয়ে যায় এবং পাহাড়ের উপরে নিয়ে যায়। কিন্তু তখন স্পিয়ার করে কি সে বাদরটির পায়ে কামড় বসিয়ে দেয়, আর বাদরটি তখন যখন ছেড়ে দেয় স্পিয়ার ততক্ষণ তো পাহাড়ের উপরে চলে গিয়েছে, একটা গুহায় পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। আর ফ্যাংও তখন ওই বাদরকে পিছু করতে করতে এই পাহাড়ের কাছে চলে এসেছে এবং দেখতে পায় একটা খাড়া পাহাড় এবং এতটাই খাড়া যে ফ্যাং উঠতে পারবে না। তো তখন ফ্যাংয়ের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে, ও করে কি ভয়ঙ্কর একটা গর্জন করে এবং সেখানে মরে যাওয়ার ভান করে। আর তখনই কিছু বাদর ওকে মৃত ভেবে ধরাধরি করে উপরে তুলে নিয়ে যায় এবং চতুর ফ্যাংকে এখানে রাখা হয় অন্যান্য মৃত প্রাণীর সাথে। কিন্তু একটু পরেই ফ্যাং উঠে দাঁড়ায় এবং সে গুহার চারদিকে স্পিয়ারকে খুঁজতে থাকে এবং তারপর এমন একটা জায়গায় আসে যেখানে মাকড়সার জালের অনেক ফাঁদ দেখতে পায় এবং সেখান থেকে যখন ও মাকড়সার জাল সরায় অনেক শিকার দেখতে পায় এবং ফ্যাংয়ের কাছে মনে হয় তার মানে স্পিয়ারকে হয়তো এভাবে রাখা হয়েছে এবং ফাইনালি সে স্পিয়ারকে পেয়ে যায়। বাট স্পিয়ার তো অজ্ঞান। বাট ওই সময় বিশাল আকৃতির একটা মাকড়সা বের হয়ে আসে এবং ফ্যাংয়ের উপর আঠালো জাল ছুঁড়ে মারে এবং তারপর ফ্যাংকে কাছে টেনে নেওয়া যাওয়ার চেষ্টা করে। বাট ফ্যাংও তো ফ্যাং, ও তো মনে করো শিকারী প্রাণী, তো মার খেতে খেতে পাল্টা আক্রমণ করে এবং মাকড়সার পায়ে কামড় বসিয়ে দেয়। আবার ততক্ষণে স্পিয়ারও জ্ঞান ফিরে এসেছে। তো স্পিয়ারও মাকড়সা জাল থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং বড় একটা পাথরের টুকরা জোগাড় করে সেটা দিয়ে ওর চেয়ে 10 গুণ মাকড়সাটিকে আঘাত করে। বাট এতে মাকড়সার কিছুই হয় না, পাল্টা আঘাতে উল্টো স্পিয়ারই ছিটকে পড়ে যায়। আর তখন সে একটা মৃত ডাইনোসরকে দেখতে পায় এবং সেই ডাইনোসরের বিশাল শিংটা আলাদা করে ফেলে আর তারপর সেই শিংটা দিয়ে মাকড়সাটির মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। কিন্তু বাইরে তাকিয়ে দেখে তাদের রক্ত হিম হয়ে যায়, কারণ এক ঝাঁক বাদর এদিকেই উড়ে আসছে। আর তখন স্পিয়ারের মাথায় একটা বুদ্ধি আসে, সে করে কি দৌড় দিয়ে মাকড়সাটার মুখের ভেতরে ঢুকে পড়ে এবং হাত দিয়ে করে কি ওই মাকড়সার যে জাল রয়েছে সেটা মুখ থেকে বের করে থাকে, মানে দড়ি হিসেবে ইউজ করে এবং ওই দড়ি দিয়ে ফ্যাংকে বেঁধে ফেলে এবং গুহার বাইরে ফেলে দেয়। আর তারপর স্পিয়ারও ওই দড়ি বেয়ে ফ্যাংয়ের সাথে সাথে নিচে নেমে পড়ে এবং চোখের পলকে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে বাদরগুলো যখন গুহায় ফিরে তারা বুঝতে পারে তাদের শিকারও ফসকে গিয়েছে এবং তাদের যে বস স্পাইডারও মারা গিয়েছে বা মাকড়সা মারা গিয়েছে এবং তারা খেপে যায় এবং স্পিয়ারের পিছু নেয়। তো আরেকটা ফাইটের শুরু হয় আর আমরা দেখতে পাই স্পিয়ার আর ফ্যাং করেছে কি সেই ফসলের ক্ষেত্রের কাছে এসেছে যেখানে র্যাপ্টরগুলো লুকিয়ে থাকে। তো ওরা করে কি বাদরগুলোকে ক্ষেতের মাঝখানে নিয়ে আসে এবং এরপর সেই বাদরগুলো যখন সেই ক্ষেতের মধ্যে আসে শুরু হয়ে যায় র্যাপ্টর এবং বাদরের লড়াই। আর এই সুযোগ ওরা ওখান থেকে পগার পার হয়ে যায়। তো যাই হোক, ওদের তো ভীষণ খিদা লেগেছে, তো এর জন্য খাদ্যের সন্ধানে ওরা বনের পথ দিয়ে হাঁটতে থাকে আর একটা সুন্দর ঝর্ণা দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর সেখানের পানি ছিল অনেক স্বচ্ছ। তো স্পিয়ার তখন দুইটা হাত ছেড়ে একটু রিল্যাক্স করে নেয় আর অন্যদিকে ফ্যাং পানি খেতে খেতে একটা রঙিন প্রজাপতি দেখতে পায় এবং সেটার পিছনে আরো এক ঝাঁক বাহারি রঙের প্রজাপতির সন্ধান পায়। তো যাই হোক, এদিকে স্পিয়ার ক্ষুধা লেগেছে, সে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে। তো সে মাছ শিকার করে নিজে কিছু খায় এবং ফ্যাংকে কিছু দিয়ে পানির ধারে বসে পড়ে। আর তখনই একটা কেঁচো দেখে ফ্যাং তো ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে যায়, কারণ ওই কেঁচো দেখে ফ্যাং ওই সাপের কথা মনে পড়েছে। কিন্তু স্পিয়ার তখন ফ্যাংকে সাহস দেওয়ার জন্য ওই কেঁচোটাকে মুখের ভেতর দিয়ে খেয়ে ফেলে আর তারপর পানির নিচে ডুব দেয় এবং ইচ্ছে করে কি অনেক গভীরে চলে যায় যাতে ফ্যাং ভয় পায়। কিন্তু পানির নিচ থেকে অদ্ভুত কিছু ছায়া দেখতে পায়। তো স্পিয়ার ভয় পেয়ে যেখানে কাল আসলো, তো স্পিয়ার তাড়াতাড়ি উপরে ওঠে, কিন্তু উপরে উঠে সে ফ্যাংয়ের আর কোনো চিহ্ন খুঁজে পায় না, বাট কয়েকটা পায়ের ছাপ দেখতে পায় যেগুলো জঙ্গলের ভেতরে চলে গিয়েছে। কিন্তু তখনই স্পিয়ারের উপর কেউ আঘাত করে এবং স্পিয়ার জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর যখন ওর আবার জ্ঞান ফিরে আসে ও আবারও একটা মাথায় বাড়ি খায় এবং স্পিয়ার দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর যখন স্পিয়ারের আবার জ্ঞান ফিরে এসেও দেখতে পায় ওকে এবং ফ্যাংকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আর নিচে তাকিয়ে দেখে একদল বন মানুষ মানে গরিলা মানুষ ওরা কোনো একটা রিচুয়াল করছে এবং এখানে লক্ষ্য এই গরিলাগুলো নিজেদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার নির্বাচনে বা কে হবে পরবর্তী রাজা, কে হবে সেনাপতি সেটার রিচুয়াল করছে। তো এখানে মারামারির ফাইনাল রাউন্ডে উঠে হচ্ছে একটা নীল গরিলা আর একটা কালো গরিলা। তো নীল গরিলাটা করে কি অনেক শক্তিশালী ছিল, সে কালো গরিলাটাকে হারিয়ে দেয় এবং জয়লাভ করে। আর তারপর ঝুলন্ত ফ্যাংকে নিচে নামানো হয় এবং ওদের যে ধর্মীয় নেতা রয়েছে সে করে কি নীল গরিলার মুখে এক ফোঁটা অদ্ভুত কালো তরল পদার্থ দিয়ে দেয় আর এর ফলে ওই গরিলাটি হালকের মতো মনে করে ট্রান্সফরমেশন হতে থাকে, বড় একটা দানবে রূপান্তরিত হয়। তো ফ্যাং এর তো এটা দেখে মাথা নষ্ট হয়ে যায়, ও করে কি নিজের রশির বাঁধন খুলে সেই দানব গরিলাটাকে আক্রমণ করে। কিন্তু ওই দানবটা ছিল অনেক বেশি শক্তিশালী, দানবটার একটা ঘুষিতে ফ্যাং পড়ে যায় এবং ওই দানবটা ফ্যাংয়ের একটা পাও ভেঙে দেয়। বাট স্পিয়ার যখন এই দৃশ্য দেখতে পায় তো ফ্যাংকে সাহায্য করতে চায়, ও কোনো রকমে করে কি নিজেকে মুক্ত করে এবং দানবটির উপর লাফিয়ে পড়ে চোখে ভয়ানক ঘুষি মারে। কিন্তু দানব তো দানবই ভাই, স্পিয়ারকে অনেক দূরে ছুঁড়ে মারে। আর তখন স্পিয়ার লাফ দিয়ে করে কি মঞ্চের উপর ওঠে যেখানে ওই ধর্মীয় নেতা রয়েছে এবং তারপর ওই ধর্মীয় নেতাটাকে মনে করো যে একেবারে দূরে ছুঁড়ে মেরে দেয়। আর ও যে অদ্ভুত তরল পদার্থ যেটা খেলে হাল খাওয়া যায় ও করে কি সেটা পুরোটা খেয়ে ফেলে, কিন্তু কোনো ট্রান্সফরমেশন হয় না এবং উল্টো গলিরে এসে স্পিয়ারকে মারতে শুরু করে। বাট ততক্ষণে স্পিয়ারের ভেতরেও জেনেটিক মিউটেশন বা ট্রান্সফরমেশন শুরু হয়ে যায় এবং ও মনে করে বিশাল বড় একটা দানবে পরিণত হয়। ও তো এমনিতেই শক্তিশালী, আরো বিশাল শক্তিশালী হয়ে যায় এবং সবগুলো গরিলাগুলোকে দূরে ফেলে দেয়। আর তারপর সে দানব গরিলাকে আক্রমণ করে দুইটা হাত ছিঁড়ে ফেলে, মেরে ফেলে, মানে ব্রুটালি। আর তখন বাকি যে সাধারণ গরিলা রয়েছে ওরা রাগে ক্ষোভে স্পিয়ারকে আক্রমণ করতে যায়। বাট জিনশিং খেয়ে স্পিয়ারের এত বেশি শক্তি হয়েছে যে স্পিয়ার ওদের সবাইকে মারতে থাকে, একবারে চিরতরে মারতে থাকে, মানে যে সামনে যাচ্ছে তাকে ডাইরেক্ট মেরে ফেলছে, কোনো দয়া নেই।
আর গোরিলা যখন বুঝতে পারে যে তো আর মানুষ না, ও তো মেরে ফেলবে আমাদের সবাইকে, তো ওরা পালাতে থাকে। বাট স্পিয়ার ওদের পিছু নেয় এবং সবগুলোকে মনে করে মেরে ফেলে, জানে মেরে ফেলে, চ্যাপ্টা করে ফেলে। তো এই পুরো জায়গাটা মনে করে একটা গণহত্যার রক্ত দিয়ে মেখে যায়। তো পরের দিন সকালে স্পিয়ার যখন চেতনা ফিরে পায় এবং সে দেখতে পায় লিকুইডের ইফেক্ট বা ওই হালকের ইফেক্ট তার কেটে গিয়েছে, মানে আমাদের স্পিয়ার নর্মাল হয়ে গিয়েছে। বাট তখন ওর ফ্যাংয়ের কথা মনে পড়ে, ফ্যাংয়ের কি অবস্থা, ফ্যাং কি বেঁচে রয়েছে, ঠিক আছে। তো যখন ফ্যাংয়ের কাছে ছুটে যায় আমরা দেখতে পাই ফ্যাংয়ের মধ্যে কোনো প্রাণ নেই, ফ্যাং মারা গিয়েছে। এবং এটা দেখে স্পিয়ারের কান্না চলে আসে এবং সে অনেকক্ষণ কান্না করে এখান থেকে ফিরে আসতে লাগে। আর এখানেই আজকের ভিডিওটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল। কালকের ভিতর আমরা এই সিজন 1 এর বাকি 5টা পর্ব সম্পর্কে জানবো এবং স্পিয়ারের অ্যাডভেঞ্চার শেষমেশ কোন পর্যন্ত গিয়ে ঠেকলো সেটা আমরা ফিগার আউট করবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।